নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প সহবাস, কলমে সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। 2BHK ছোট্ট ফ্ল্যাটে গিলঘেরা ব্যালকনিতে দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে টপ লাগানো রঙ্গন গাছে কুড়িয়ে এসেছে কিনা দেখছিলেন সুমনা দেবী। না, সুমনার সাথে এখনই দেবী জুড়ে দেওয়াটা বোধহয় ঠিক হবে না। ওর বয়স 53+ হলেও ছিপছিপে করণের দরুন 40-42-এর বেশি মনেই হয় না। এমনকি 2-4টে পাকা চুল লুকিয়ে থাকে বেনুনির আড়ালে, প্রকাশ্যে আসে না সেভাবে। কাটা কাটা চোখ মুখে উজ্জ্বল শ্যামা রঙে, গালে টোল ফোলা মিষ্টি হাসিতে এখনও এই উত্তর 50-এও যথেষ্ট আকর্ষণীয় সুমনা। অভি বলতো, সুমি তুমি কখনো বুড়ি হবে না। মুচকি হেসে জেন্ডারে ভুল সংশোধন করে নিত আর বলতো, রোগাদের এই একটা প্লাস পয়েন্ট, বয়স সহজে বাড়ে না। অভির ক্ষোভটা বুঝতে পেরে হাসত সুমনা। ওর গড়ন ভারীর দিকে, বেচারা 35 পেরোতে অর্ধেক চুল সাদা। ছুটির দিনে সুমনা জোর করে ডাই করে দিত। না, শেষ পর্যন্ত অভি বুড়ো হওয়ার সময় সুযোগই কিছু পায়নি। 40-এ পা রাখার আগেই চলে গেল। সে অভিশপ্ত দিনটার কথা আজও ভুলতে পারে না সুমনা। ছেলে অর্ক তখন বছর 7-এর। সেদিন অফিসে বেরোতে দেরি হয়ে গিয়েছিল। সাধারণত সেফ ড্রাইভ করে, ও হেলমেটও ছিল। তবু কী যে হলো, কথায় বলে যে নিয়তির বাধ্য জগৎ, অভির ক্ষেত্র তার অন্যথা হবে কেন? কালান্তক লরিটা তরতাজা প্রাণোচ্ছল ছেলেটাকে এক নিমিষে ভারী চাকায় পিষে নিষ্প্রাণ লাশ পরিবর্তিত করে দিল। রক্ত মাংসের দলা পাকিয়ে চেনার উপায় ছিল না অভিকে। চলে গেল অভি এ বিরাট পৃথিবীতে, সুমনাকে একা ফেলে। শোকের অবসর পায়নি, ছেলেকে মানুষ করতে হবে যে। বিয়ের আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিল। বিয়ের পর MA পড়েছিল কয়েকটা মাস, তারপর অর্ক পেটে এলো। পড়া আর এগোয়নি, ক্ষোভ ছিল না কোনো। তখন ওর জীবন গতিময়। দামাল অর্কর পেছনে ছুটেই কেটে যেত সারাদিন। ভেবেছিল অর্ক একটু বড় হলে আবার পড়াটা শুরু করবে। অভির মৃত্যুর সব হিসেব নিকেশ ওলটপালট করে রেখে দিল। অভির জন্য একটু শোকও তখন যেন বিলাসিতা। চোখের জল মুছে নেমে পড়ল জীবন যুদ্ধে। অভির অফিসেই কম্প্যাশনেট গ্রাউন্ডে চাকরি পেল সুমনা। অভির বন্ধুরা নিঃস্বার্থভাবেই পাশে ছিল সে সময়, বিশেষ করে ওর ছেলেবেলার বন্ধু মৃগাঙ্কতা। ছোট্ট অর্কর হাজার বায়নাক্কা সামলে ওকে অফিস করতে হতো। ঘরের কাজ, রান্নার কাজেও হাত লাগাতে হতো। অফিস থেকে ফিরে ক্লান্ত ক্ষুধার্ত শরীরে আবার লেগে পড়তে হতো সংসারের কাজে। তবুও বাচ্চা রেখে অফিস চলে যাচ্ছে বলে অনেক কথা শুনতে হতো ওকে। এভাবে আর চলছিল না। অভিদের পৈতৃক বাড়ি অফিস থেকে বেশ দূরে। অভিদের 3 ভাইয়ের মধ্যে অভি ছিল ছোট। শ্বশুর শাশুড়ি মারা গেছেন অনেক আগেই। শরিকি সম্পত্তি নিয়ে নিত্য মন কষাকষি, অসহ্য লাগত সুমনার। পরিস্থিতি প্রতিকূল, দিনে দিনে অশান্তি বাড়বে বৈবি, কমবে না। সব দিক বিবেচনা করে ও একটা চরম সিদ্ধান্ত নিয়েছিল। বাড়িতে নিজের অংশটুকু ভাসুরদের কাছে যৎসামান্য দামে বিক্রি করে দিয়ে অভির জমানো কিছু টাকা, ইন্স্যুরেন্সের পাওনা টাকা, নিজের কিছু গয়না বিক্রির টাকা মিলিয়ে এই ফ্ল্যাট কিনেছিল। অফিসের একজন শুভানুধ্যায়ী খোঁজ দিয়েছিলেন। এজন্য শ্বশুরবাড়ি বাপের বাড়ি 2 জায়গাতেই অনেক কথা শুনতে হয়েছিল। ভাসুর জায়েদের বিধবা ভাই বউকে ঠকাতে বিবেকে না বাঁধলেও একা একটা মেয়ে মানুষ থাকবে এটা মেনে নিতে অসুবিধা হচ্ছিল। একা থাকায় উদ্দেশ্য কী, এ নিয়ে বিস্তর গবেষণা, নোংরা ইঙ্গিত করতেও ছাড়েনি। ওসব কথা সেদিন গায়ে মাখেনি সুমনা। নইলে আজ অর্ক মানুষ হতো না। মানুষ সত্যি কি মানুষ হয়েছে অর্ক? বিদ্রুপের সূক্ষ্ম হাসি খেলে যায় সুমনার মুখে, নিজের অজান্তে মুহূর্তে মিলিয়েও যায়। প্রাণপাত করে ছেলেকে বড় করেছে। অর্ক এখন সুপ্রতিষ্ঠিত, নামে ইঞ্জিনিয়ার, শিল্পপতি, শ্বশুরের কোম্পানির CEO। কোম্পানি তথা শ্বশুর রজত চৌধুরীর দ্বারা বিলাসবহুল ফ্ল্যাটের বাসিন্দা। বিয়ের পর থেকেই কাজের সুবিধার্থে এক শহরে থাকলেও ও মায়ের সাথে দেখা করবার সময় করে উঠতে পারে না। অগত্যা সুমনায় যায় মাঝে মধ্যে অফিস ফেরত। ছোট্ট ফুটফুটে বছর 3 নাতি অর্ঘ্যকে না দেখে বেশি দিন থাকতে পারে না যে, একেই বোধহয় বলে মায়ের বাঁধন। বর্তমানে এই নিঃসঙ্গ জীবনের কথা স্বপ্নেও ভাবতে পারেনি সুমনা। ছেলেকে বড় করেছিল, অনেক স্বপ্ন ছিল, মনের মতো বউ আনবে, নাতি নাতনি নিয়ে অবসর জীবনটা সুখে কাটিয়ে দেবে। বিধাতা বোধহয় অলক্ষ্যে হেসেছিলেন, নইলে সব তো ঠিকঠাকই চলছিল। মেধাবী অর্ককে পড়াশোনার কথা কখনো বলতে হয়নি। জয়েন্টে ভালো র্যাঙ্ক করে প্রথম সারির সরকারি কলেজে চান্স পেয়েছিল অর্ক।
ভালো রেজাল্টের জন্য স্কলারশিপ পেয়ে এসেছে বরাবর। নন্দিনীও ইঞ্জিনিয়ারিং পড়তো, তবে বেসরকারি কলেজে। কী করে যে এদের আলাপ হয়েছিল সে খবর বিস্তারিত জানা নেই, সুমনার প্রয়োজনও নেই। তবে নন্দিনীর বাবা রজতবাবু মেধাবী অর্ককে পেয়ে মেয়ের পছন্দের তারিফ করলেন। পাকা জহুরি, খাঁটি রত্ন চিনতে ভুল করেননি। নিজের বুদ্ধি আর পরিশ্রমের ফসল এত বড় শিল্প সাম্রাজ্য তৈরি করেছে। উত্তরসূরি বলতে একমাত্র মেয়ে। ইঞ্জিনিয়ারিংয়ে অনেক টাকা খরচ করে অ্যাডমিশন করালেও মেয়ে কন্টিনিউ করলো না। তবে পড়াটা ছাড়লেও অর্ককে ছাড়েনি। বিজনেসম্যানের মেয়ে আফটার অল। অফিসের জন্য একটা ভালো ছেলের খোঁজে ছিলেন রজিত চৌধুরী। অর্ককে পেয়ে হাতের চাঁদ পেয়ে গেল যেন। মনে মনে মেয়ের পছন্দের তারিফ করলে মেয়ের কাজটা অনেক সহজ করে দিল। মেধাবী সুদর্শন, বিধবা মায়ের একমাত্র সন্তান, মা ছাড়া তিনকুলে কেউ নেই বলা চলে। জ্যাঠাটা থেকেও নেই, এক মামা, তার সাথেও তেমন যোগাযোগ নেই। অর্ক ক্যাম্পাসিংয়ে নামি কোম্পানিতে উঁচু পোস্টে চাকরি পেলেও জয়েন করেনি। কারণটা পরে অনুমান করেছিল সুমনা। একদিন হঠাৎ রজতবাবু সস্ত্রীক এসে হাজির বিয়ের প্রস্তাব নিয়ে। রাজি না হয়ে উপায় ছিল না সুমনার। ওদের মা ছেলের সম্পর্ক ছিল বন্ধুর মতো। মাকে কিছুই গোপন করতো না ছেলে। মা জানতেন ছেলের পছন্দের কথা। মায়ের সাথে আলাপও করিয়েছিলেন নন্দিনীর বিয়ের আগের বাড়িতে এনে। প্রথমে আলাপে সুমনাকে প্রণাম না করে বিদেশি কায়দায় হাই বলেছিল নন্দিনী। একমাত্র ছেলের বউ, কারো লিপস্টিক, মেকআপ, অত্যাধুনিক পোশাকে সজ্জিত, যেন এক বিজ্ঞাপনী মডেল। মেনে নিতে খুব কষ্ট হলেও বুদ্ধিমতী সুমনা ছেলের মুখ চেয়ে মেনে নিয়েছিল নন্দিনীকে। ছেলের সুখের জন্য সব করতে পারে বুকে পাথর চেপে রেখে। ওর বাবার অভাব বুঝতে দেয়নি মোটেও। ছেলের যাবতীয় আবদার মুখ বুঝে মিটিয়ে এসেছে। এমনকি ছেলে যখন বাইকের ডিমান্ড করলো তখনই দিতে পারিনি। তাছাড়া বাইকের সাথে ওর বাবা অভির অ্যাক্সিডেন্টের ভয়াবহ স্মৃতি সুমনাকে দুঃখ দিত। কিন্তু ছেলে ওসবের গুরুত্ব দিলে তো? চোখ বাঁধানো রেজাল্ট করে লাস্ট সেমিস্টার পাশ করার পর প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলে ছেলের পছন্দের বাইক কিনে সারপ্রাইজ দেবেন ভেবেছিলেন। উল্টে ছেলেই তাকে সারপ্রাইজ দিল। নতুন এক অত্যাধুনিক 4 চাকা নিজে ড্রাইভ করে বাড়ি নিয়ে এলো। গাড়ির চাবি মায়ের মুখের সামনে নাচাতে নাচাতে বলল, আঙ্কেল আমি এটা প্রেজেন্ট করলেন, কিন্তু আমি যে তোর জন্য একটা বাইক বুক করেছি বাবা। বিপন্ন কণ্ঠে সুমনা বলে গলাটা ধরে আসে। নতুন কারের আনন্দে অর্ক খেয়াল করে না মায়ের চশমায় পুরো লেন্সের আড়ালে বাষ্প জমেছে। ছেলে বলে, ওসব ট্র্যাশ, বুকিং ক্যান্সেল করে দাও। যখন দরকার ছিল তখন দাওনি, এখন বাইকে চলে আমার স্ট্যাটাস থাকবে? কত বড় পোস্টে আছি জানো? কত নামি দামি জায়গায় যেতে হয়, ওখানে ওসব নিয়ে গেলে আমার আর মান সম্মান থাকবে? লায়েক ছেলের সামনে আর দাঁড়াতে পারিনি সুমনা। চোখের জল গোপন করতেই পাশের ঘরে চলে গিয়েছিল। তাতেও কৃতি ছেলের কিছু ভাবান্তর হয়নি, বরং ছোটবেলা থেকে কি চেয়েও মায়ের কাছে পায়নি তার ফিরিস্তি দিচ্ছিল। যেমন মাধ্যমিকে স্টার মার্কস পেলেও মা তাকে সেলফোন কিনে দেয়নি, এইচএসে দুর্দান্ত রেজাল্ট করলেও সে বাইক পায়নি, তাকে পাবলিক ট্রান্সপোর্ট কলেজে যেতে হতো, ইত্যাদি ইত্যাদি। চোখের জল মুছতে মুছতে সুমনা ভাবছিল সে যেন ছিল ছেলের চাহিদা পূরণের যন্ত্রবিশেষ। একটা বেসরকারি অফিসে সামান্য চাকরি করে, কারোর কাছে এক পয়সা সাহায্য না নিয়ে ছেলেকে এত বড় করা, উচ্চশিক্ষা দেওয়া, সেই মর্যাদা তো ছেলে একবারও দিল না। একটা নতুন শাড়ি কেনেনি নিজের জন্য, চটি ছিঁড়ে গেলে মুচিকে দিয়ে সেলাই করিয়ে পরিয়েছে। এতটুকু বিলাসিতা করেনি কখনো। অফিস ক্যান্টিনে যেত না খরচের ভয়ে। এখন তো ছেলে বড় হয়েছে, ও কি এখনও বোঝে না ওর ছাপোষা কেরানি মায়ের পক্ষে সত্যি সম্ভব ছিল না ওর সব চাহিদা পূরণ করা? মানসিক আঘাত পেলেই সুমনার সব রাগ গিয়ে পড়ে অভির ওপর। দেয়ালের ছবিতে কেমন হাসছে দেখো, মিথ্যুক। সারা জীবন পাশে থাকার অঙ্গীকার করেই কেমন করে পালিয়ে গেল বিয়ের 10 বছরের মধ্যে। সব দায়িত্ব ওর কাঁধে দিয়ে এই বিরাট পৃথিবীতে ওকে একা ফেলে। সবচাইতে অবাক লাগে অর্ককে দেখে। অভির মতো সরল নির্লোভ মানুষের সন্তান এমন স্বার্থপর লোভী হলো কী করে? প্রত্যাশার মতো ছেলেই একদিন বলল বিয়ের পর সে শ্বশুরের দেওয়া ফার্নিশড ফ্ল্যাটে শিফট করবে। দুর্বল, কারণ দর্শালা অফিসের থেকে নাকি কাছাকাছি হবে। সুমনা ভেবে পেল না যে গাড়িতে যাদবপুর থেকে নিউ টাউনে এত দূরত্ব কবে থেকে হলো। ও নিজে আজীবন সল্টলেকের অফিসে যাতায়াত করলো, তাও আবার পাবলিক ট্রান্সপোর্টে। কোনোদিনও বলার মতো অসুবিধা তো কখনো হয়নি। ডেলি প্যাসেঞ্জারি করে চুল পাকিয়ে ফেলা মায়ের কাছে এমন বোকা বোকা অজুহাত না দিলেও পারত অর্ক। মা তোর সবচেয়ে ভালো বন্ধু ছিল, মাকেও সত্যিটা বলা গেল না।
ছেলের সামনে কেঁদে সুমনা নিজের দুর্বলতা প্রকাশ করেনি, বিষণ্ণ হেসে সম্মতি দিয়েছে। ছেলে অফিসে বেরিয়ে গেলে সেদিন প্রাণ খুলে কেঁদেছিল সুমনা। ওই শেষ, আর কখনো ছেলের জন্য কাঁদেনি। বাৎসল্যে অনুভূতি শুকিয়ে গিয়েছিল একমাত্র সন্তানের বিশ্বাসঘাতকতায়। এর কয়েকদিন পরেই ধুমধাম করে বিয়ে হয়ে গেল ছেলের। রজতবাবুই যাবতীয় দায়িত্ব নিয়েছিলেন। বিয়েতে সুমনার ভূমিকা ছিল শুধুমাত্র অতিথি। নিজের বিয়ের সাবেকি নেকলেসখানা দিয়ে আশীর্বাদ করেছিলেন ছেলের বউকে। বউয়ের অবশ্য পছন্দ হয়নি, সেকেলে বলে মুখ ফিরিয়েছিল। রিসেপশনে ওটার পড়তে দেখেনি হয়তো। বড়লোক বাপের দেওয়া ভারী ভারী ডায়মন্ড নেকলেসের আড়ালে কিংবা ছিল না। সোনার খোঁজ নিতে ইচ্ছে করেনি। বিয়ের পর ওরা ব্যাংকক গিয়েছিল হানিমুনে। ওখান থেকে ফিরে এক রাত ছিল এ বাড়িতে। অতি সাধারণ বাহুল্যহীন ফ্ল্যাটে খুব অসুবিধা হচ্ছিল নন্দিনী। পরের দিনে ওরা শিফট করেছিল রজতবাবুর দেওয়া সাজানো গোছানো নতুন ফ্ল্যাটে। এই ব্যালকনিতে দাঁড়িয়েই ওদের চলে যাওয়া দেখেছিল সুমনা। নিচে নামতে ইচ্ছে করেনি। ওরা চলে যাচ্ছে সাজানো স্বপ্নের ভেঙে যাওয়া দেখতে দেখতে অজান্তেই চশমা ঝাপসা হয়ে গেল। বিবর্ণ আঁচলে চোখটা মুছে নিল সুমনা। আজ এত বছর পরেও স্মৃতি বিহুবল করে তোলে। হঠাৎ কাঁধের কাছে আলতো স্পর্শে চমকে পিছনে তাকাতেই ধুমায়িত চায়ের কাপ হাতে মুন্নি। সত্যি খুব চা তেষ্টা পাচ্ছিল। মুন্নি যেন অন্তর্যামী। সেই ছোট্টবেলা মায়ের সাথে আসত কাজে। অর্কর পুরনো খেলনাগুলো দিয়ে খেলতো, খুব শান্ত ছিল। ক্রমে বড় হলেও মায়ের বদলেও কাজে আসতো। তারপর একসময় সুমনার কাছেই থাকতো। ওকে পড়তে লিখতেও শিখিয়েছিল সুমনা। 17-18 হতে না হতেই বাড়িতে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দিল ওর বাড়ির লোকেরা। তারপর যা হয়, মদ্যপ বরের নেশা করে এসে নিত্য পিটুনি সব সহ্য করেছিল মেয়েটা বছর 2। শেষে বাচ্চা হলো না বলে মেরে ধরে একেবারে তাড়িয়ে দিল। বড়রও তো দোষ থাকতে পারে বলেছিল মুন্নি। পুরুষ মানুষের আবার কোনো দোষ থাকে নাকি? এ প্রশ্ন তোলায় শ্বশুর ঘর করার জন্মের মতো উঠে গেল। বাপের বাড়ি এসেও লাথিঝাঁটা খাচ্ছিল। বয়স্থা স্বামী, পরিত্যক্তা মেয়ে, বস্তিতে নিরাপদ ছিল না। আবার কাজে লেগেছিল সুমনার কাছে। সুমনার মনে হয়েছিল সব হারিয়ে মুন্নিও তো ওর মতোই নিঃসঙ্গ। একদিন বলেই ফেলল, থাকবি মুন্নি আমার কাছে? মেঘনা চাইতেই জল, এক কথায় রাজি মুন্নি। সেই থেকে ও এখানে। এখন তো সুমনার স্বঘোষিত অভিভাবিকা। ওর মিষ্টি বকুনি উপভোগ করে সুমনা। কেউ তো আছে পৃথিবীতে যে নিজের ভাবে ওকে। এভাবেই চলছে দিন যাপন। মাঝে মধ্যে অফিস ফেরত ছেলে সুসজ্জিত ফ্ল্যাটে চলে যায় নাতির টানে। বৌমা ব্যস্ত কিটি পাটি আর এনজিওর কাজে, বাবা অফিস নিয়ে। ছোট্ট অর্ঘ দিন কাটে মাইনে করা আয়ার কাছে। স্নেহের কাঙাল শিশুটি ঠামুকে পেলে ছাড়তে চায় না। ছুটি ছাটায় ওকে নিয়ে আসে সুমনা। ঘন্টা কয়েক রেখে আবার পৌঁছে দিয়ে আসে। ঠামুর কাছে আসার জন্য মুখিয়ে থাকে বাচ্চাটা। কি গো, তোমার চা যে জুড়িয়ে জল হয়ে গেল বড় মা, তাও গরম করে এনে দিই। সন্ধ্যা হয়ে গেল, ঘরে এসো, ঠান্ডা পড়ছে। তোমার আবার যা ঠান্ডার ধাত। ব্যাস শুরু হলো মুন্নির কার্জনগিরি। ডিসেম্বর মাস চলছে, ভালোই ঠান্ডা পড়েছে এবার। ঘরে চলে এলো সুমনা। প্রায় সাথে সাথেই সুরেলা কিশোর কণ্ঠে বেজে উঠল, আনেওয়ালা দিন জানেওয়ালা হ্যাঁ। মৃগাঙ্কর রিংটোন। ফোনটা ধরতেই ব্যারিটোন ভয়েসে মৃগাঙ্কর প্রশ্ন, কি করছো? মৃদু হেসে সুমনা বলে, আর কি, প্রকৃতির শোভা দেখছিলাম ব্যালকনিতে বসে। যদিও কংক্রিটের জঙ্গলে সবুজের ক্ষীণ অস্তিত্বে তেমন চোখ পড়ে না, তবু যা ছিটে ফোটা আছে তাতেই চোখের আরাম, মনের স্নিগ্ধতা। আর আকাশ দেখতে বড় ভালো লাগে, মোহমোহ রূপ বদলাচ্ছে। মৃগাঙ্ক বলে, কবিতা লেখা ছাড়লেও কবিত্ব তোমায় ছাড়েনি করে হাসে প্রাণ খুলে। বলল, ফ্রি আছো তো? তাহলে চলে আসি। রাতে তোমার হাতে জমিয়ে মসুর ডালে খিচুড়ি খেতে ইচ্ছে করছে। ডুমো ডুমো করে পেঁয়াজ রসুন কুচি দিয়ে আমার জন্য একটা গোটা রসুন দেবে। আহ, জিভে জল এসে গেল। আর সাথে বেশি করে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচিয়ে ডবল ডিমের অমলেট জমে যাবে। সোনা হেসে বলল, যত বুড়ো হচ্ছ তত নোলা বাড়ছে। ব্লাড সুগার আর লিপিড প্রোফাইল কতদিন করাওনি সে খেয়াল আছে? কোলেস্টেরল তো বেশির দিকেই ছিল। মৃগাঙ্ক বলে, শুরু হলো দিদিমণিগিরি। তোমার অফিসে না কাজ করে কোনো স্কুলের হেড দিদিমণি হলে ভালো মানাতো। সোনা হেসে বলে, আর তুমি হতে অবাধ্য ছাত্র, ইচ্ছে মতো শাসন করতাম। চলে এসো, কিছু আনতে হবে না, মসুর ডাল, পেঁয়াজ রসুন সব আছে। ডিম মুন্নিকে দিয়ে আনিয়ে নেবো। সুমনার নিস্তরঙ্গ জীবনে মৃগাঙ্ক একরাশ তাজা হওয়া। অভির বাল্যবন্ধু, বিয়ে থা করেনি। কলেজ জীবনে প্রেমে আঘাত পেয়ে নারী জাতির ওপর সাময়িক শ্রদ্ধা হারিয়েছিল। অভিমান যখন সময়ের প্রলেপ ক্ষীণ, ততদিনে বিয়ের বয়স পেরিয়ে গেছে। দাদা বৌদির সংসারে ছিল, তারা গত হওয়ার পর এখন ভাইপোর সংসারে।
স্বামী স্ত্রী দুজনেই সার্ভিস করে, ওরা এক মেয়ে নিয়ে সংসার। কাকা ওদের কাছে অবাঞ্ছিত, না পারে বলতে, না পারে সইতে। মৃগাঙ্ক বুঝেও না বোঝার ভান করে থাকে, কিন্তু এইভাবে আর কতদিন? অভি ছিল ওর প্রাণের বন্ধু। ও চলে যাওয়ার পর অন্যদের মতো মুখ ফিরিয়ে নেয়নি। বিপদে আপদে পাশে থেকেছে। অভি বেঁচে থাকলে 60 বছর হতো। মৃগাঙ্কুর সমবয়সী এখনও বেশ তরতাজা শরীর স্বাস্থ্য। বয়স ওর কাছে কেবল সংখ্যা হলেও অফিসের খাতায় তো নয়। সামনের মাসের 11 তারিখে ওর অবসর। এতদিন অফিসে অনেকটা সময় কেটে যেত, আসন্ন অখণ্ড অবসর কিভাবে কাটাবে ভেবেই আতঙ্ক হচ্ছে। ভাইপোর মেয়ে তিন্নি এবার ক্লাস 7। বৌমা আলাদা ঘর মানে প্রকারান্তে মৃগাঙ্কর ঘরখানায় কথা আগাম বলে রেখেছে। বুঝতে যাতে অসুবিধা না হয় প্রাঞ্জলভাবেই বুঝিয়েছে, বলাই বাহুল্য সুমিষ্ট স্বরে নয়। ভাইপোর নীরবতা সম্মতির লক্ষণ, মৃগাঙ্ক বুঝেছে বিলক্ষণ। এইসব নিয়ে কথা বলতে চান সুমনার সাথে। খিচুড়ি নেহাতি অজুহাত, খুব বুঝতার এই বন্ধু পত্নীটি। কবে যে নিজের যোগ্যতায় প্রিয় বন্ধুর জায়গা করে নিয়েছে। সুমনা খুব দুঃখী, নিঃসঙ্গও বটে, সব থেকেও কিছুই নেই বেচারির। খিচুড়ি বেশ ঝালঝাল করে জমিয়ে রেঁধেছে সুমনা। এত শীতেও ঘামছে মৃগাঙ্ক। ওর ফর্সা মুখটা লাল হয়ে গেছে, গরম লাগছে, তবুও খাওয়ার বিরাম নেই। বেশ অনেকটাই খেয়ে ফেললেন। আজ না হয় একটু বেহিসাবি হলে, মাপি জীবনের বাইরে একটু পা ফেলা। বাড়িতে রান্নার লোকের দায়সারা রান্না আর ততোধিক অবহেলায় পরিবেশন, খিদেটাই মরে যায়। খাবার ঢাকা দেওয়া থাকে, কেউ ডাকে না খেতে। ঠান্ডা খাবার শক্ত হয়ে যাওয়া রুটি গলা দিয়ে নামতে চায় না, বেশিরভাগ সময় ফেলে দেন। খাওয়ার পর একটা সিগারেট ধরিয়ে সুমনাকে বলছিলেন বর্তমান সমস্যার কথা। মুনিও পাশে বসে শুনছিল সব। এবারই সদস্যর মর্যাদা পায়, ওকে আড়াল করে কোনো কথা হয় না। দুই পৌরার তীব্র নিঃসঙ্গতার আজ যেন এসে লাগছিল সত্য যুবতীর মনে। হঠাৎ করে বলে বসলো, বড় মা, কাকাবাবু, ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে, তবুও বলি, তোমাদের আপনজনেরা তো তোমাদের কথা ভাবে না, তা তোমরা নিজেরাই তবে ভাবো না তোমাদের কথা। বড় মা, কাকাবাবু এলে তোমার কত ভালো লাগে, কাকাবাবুরও তো ভালো লাগে তোমার সাথে দুটো মনের কথা বলতে। তোমরা যদি একসাথে থাকো, দুজনেই ভালো থাকবে, আর তো কটা দিন। সুমনা লজ্জা পেয়ে মুন্নিকে ধমক দিতে গিয়েও থমকে গেল। ভুল তো কিছু বলেনি মেয়েটা। এদিকে মৃগাঙ্ক কী ভাবলো কে জেনে। ওর দিকে তাকাতেই দেখতে পেল অনেক প্রত্যাশা নিয়ে চেয়ে আছে মানুষটি সুমনার সম্মতির অপেক্ষা। না, শেষ পর্যন্ত ঘরে বাইরে অনেক আলোচনা সমালোচনার ঝড় সামলে সুমনার ছেলের বইয়ের শালীনতার সীমা অতিক্রম করা বাক্যবান মৃগাঙ্কর ভাইপো বইয়ের আস্ফালন, প্রতিবেশী আত্মীয় স্বজনের বিদ্রোহ উপেক্ষা করে ওরা নিজেদের সিদ্ধান্তের অটল রইলেন। মৃগাঙ্ক সুমনা স্পষ্ট করে জানিয়ে দিলেন ওরা একসাথে থাকবেন। দুজন নিঃসঙ্গ মানুষের জীবনের শেষ কটা দিন একত্রে বাস করবেন। আধুনিক সমাজ যার নাম দিয়েছে লিভিং। ছেলের বক্রোক্তির উত্তরে সুমনা দৃঢ়কণ্ঠে জানিয়ে, বিয়ে করার প্রশ্ন উঠছে কেন? বিয়ে আমার হয়েছিল। আজ অভি না থাকলেও সম্পর্কের প্রতি আমি দায়বদ্ধ আজীবন। আর দুজন প্রাপ্তবয়স্ক মানুষ একসাথে থাকলেই বিয়ের অজুহাত দিতে হবে কেন? দুই বন্ধু কি একসাথে থাকতে পারে না? নারী পুরুষে কি বন্ধুত্ব হতে পারে না? পাশাপাশি থাকতে যদি প্রয়োজনে শরীর আসে তবে আসবে। শুধুমাত্র শারীরিক প্রয়োজনে এই সম্পর্ক গড়ে তুলিনি। আমরা এখন যে বয়সে পৌঁছেছি, শরীরের চাহিদা এখন গৌণ। পরস্পরের সান্নিধ্য এই বয়সে মুখ্য। সুখে দুঃখে পাশে থাকা, ছুঁয়ে থাকার লোভেই এই বৈপ্লবিক সিদ্ধান্ত। আমরা দুটিতে একটু ভালো থাকতে চাই, কারো কোনো ক্ষতি না করে। এটা কি খুব বেশি চাওয়া? যখন একাকী নিঃসঙ্গ দ্বীপের মতো ছিলাম, কেউ তো আসেনি সম্পর্কে উষ্ণতা দিয়ে আমাদের শৈত্যতা ভরাট করতে। তবে এখন কেন এত আক্রোশ? শেষ কথাটা মৃগাঙ্ক বলেন, আমরা দুটি বন্ধুর জীবনে বাকি কটা দিন একসাথে এক ছাদের তলায় কাটাবো। সুখী হতে চাওয়ার অধিকার সবার আছে। এরপর আর কোনো কথা থাকবে না। অতএব স্বঘোষিত সমাজ সংস্কারকের দল বেজার মুখ করে বিদায় নিতে বাধ্য হলেন। শেষ খবর, মুন্নির অভিভাবকত্বেই দুই বন্ধু এখন বেশ আছে। নিঃশব্দ ফ্ল্যাটের দেওয়ালে এখন অনুরণন তোলে মৃগাঙ্কর প্রাণ খোলা হাসি। সুমনার ঋণঋণে হাসি যোগ্য সঙ্গত দেয়। বাতাসে খুশির আমেজ। সুমনার ব্যালকনির ছোট্ট রঙ্গন গাছে এবার কুড়ি এসেছে। শীতের নরম রোদের আলতো পরশে ফোটার অপেক্ষায়। পুরনো লেখা আজও প্রাসঙ্গিক। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরবর্তী গল্প খুব শীঘ্রই আসবে।